ও সাবির, আস্তে আস্তে ঢুকাও, লাগছে তো। আস্তে আস্তেই ঢুকাইতেছি। না ঢুকলে আমি কি করব? ওকে, না ঢুকাতে পারলে ঢুকানো লাগবে না। জানতাম আপনারা খারাপ কিছু মনে করবেন। আসলে তেমন কিছু না। আমার বউয়ের হাতে চুরি ঢুকতেছে না, তাই জোর করে দেখি ঢুকাতে পারে কিনা। আই মিস্টার, বললাম তো পারবে না ঢুকাতে। তোমার হাতে যে চুড়ি আছে ওটা আমার হাতের চেয়ে অনেক ছোট। তুমি জানো না তোমাকে এই চুরি পরলে কতটা সুন্দর লাগবে। তো না ঢুকলে আমি কি করব? তুমি চুড়ি ঢুকাতে গিয়ে আমার হাতের অবস্থা 12টা করে ছাড়বা। আচ্ছা শোনা, আর একটু চেষ্টা করি। না, লাগবে না, আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। আর একবার দেখি। আমি আবারও চেষ্টা করতেছি। ওই ছাড়বা, না হয় আমি কিন্তু কান্না করে দিব। নীল শাড়ি, ম্যাচিং ব্লাউজ আর হাতে যদি কাচের চুড়ি থাকে, তাহলে আমার বউয়ের দিক থেকে চোখ ফেরানোই যাবে না। তুমি যেভাবে আমাকে এত সুন্দরী ভাবতেছো, আমি কিন্তু অতটাও সুন্দরী না। চুপ করো তো। অবশেষে অনেক চেষ্টা করতে করতে বউয়ের হাতে চুড়ি ঢুকিয়ে দিলাম। তবে ঢুকানোর সময় অনেকটা চুড়ি ভেঙেও গিয়েছে। এখন দেখো কেমন লাগতেছে। একদম বাজে। আচ্ছা, তাহলে আবারও খুলে ফেলি। ইস, কত কষ্ট করে ঢুকিয়েছি, আবার হাতে ব্যথা দিয়ে আবারও খুলবে কেন শুনি? তোমাকে নাকি ভালো লাগতেছে না, তাই তো খুলে ফেলতে চাইছি। না থাক, খোলা লাগবে না, এখন ফ্রেশ হতে চলো। এখন মনে হয় সকাল 9টা বেজে গিয়েছে, আর অনেক খিদেও লেগেছে। আর একটু দুজনে বসে থাকি না? খেয়ে দিয়ে আবারও তো রুমে আসতেছি, তাই না? তখন না হয় দুজনে বসে থাকবো সারাদিন। ওকে, যাবো তো, তবে যাবার আগে আমাকে আর একটু আদর করো। 10 মিনিট ধরে আমার ঠোঁটের সাথে তোমার ঠোঁট লাগিয়ে দাও। আগে কিছু খেয়ে নিয়ে আসি, তারপরে আবার কিস দিলে তোমার পেট ভরে যাবে। তখন খাবার টেবিলে গিয়ে কিছু খেতে পারবা না। আমি না হয় কম খাবো। এখন বলো, দিবা না? ওই দেখো, আপু ডাকতে এসেছে। কোথায়? আমি তো মাত্রই শুনলাম। মিথ্যা বলতে হবে না। ওকে, তোমার দেয়া লাগবে না। দেখো আমি কি করি। এটা বলে আবির আমাকে খাটের উপরে শুইয়ে দিল, তারপরে আমার বুকের উপরে উঠে পড়লো। এই আবির, এখন কিন্তু সকাল। বারে, আমি তো অন্য কিছু করতে চাই না। আমি তো শুধু তোমাকে কিস দিব। এখন কিস না দিলে হয় না? না, হয় না। আমি 10 মিনিট কিস ধরে দিতে চাইছিলাম, কিন্তু এখন 20 মিনিটও কিস দিয়ে ছাড়বো না, মনে রেখো। এই, এতক্ষণ না হয় এতক্ষণ দিলে তো দম বন্ধ হয়ে যাবে। যাবে না, লাগে কিস থেমে থেমে দেব। শোনা, এতক্ষণ না, এতক্ষণ রাতে দিব। ওকে, এখন সকাল না, এমনিতেই অনেক বেলা হয়ে গিয়েছে, তাই ভালো হবে 30 সেকেন্ড। কি বলো এটা? 30 সেকেন্ড কিস করলে আমার তো ঠোঁটের এক কোণও ভরবে না। আবির আর আমার মুখ কাছাকাছি নিয়ে আসলাম, দুজনের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। তারপরে আবিরের ঠোঁট আর আমার ঠোঁট যে সময় এক করে দিব, এমন সময় আমার একটি হাত ওর ঠোঁটের মাঝখানে চেপে ধরলাম। এমন সময় কেউ কি এমন করে? কি সুন্দরভাবে হিন্দি মুভির মতো একটা রোমান্টিক মোডে ছিলাম। আবির ওর উপর থেকে উঠে নিজেই ওর বুকের উপরে শুয়ে পড়লাম। এই দুষ্টু বর আমার কিস দিলে হয়তো আমাকে সারাদিনেও আমাকে নাও ছাড়তে পারে। এমনিতেই বেলা এখন অনেক হয়ে গেছে, তার চেয়ে ভালো হবে আমি করি। এই যে বউ, তোমার মতলবটা কি শুনি একটু। আমার উপরে উঠে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার পাগলটাকে দেখতেছি, বুঝেছো? এই যে বললা লেট হয়ে গেছে, এখন তো দেখি তুমিই বেশি লেট করতেছো। আচ্ছা বাবু, কিস দিব। তো দেরি করতে আসো কেন? দেরি না করে শুরু করে দাও। কি আর করব, আমার ঠোঁট আর আবিরের ঠোঁট খুব কাছাকাছি নিয়ে আসলাম। এমন সময় আবির, দরজা খোল, খালামণি তোদের যেতে বলেছে। এই ছেমরি আসার আর সময় পেল না। তুই যা, লিজা এখনো ঘুমাইতেছে। আমি আর একটু পরে উঠবো নে। এই কই, আমি ঘুমাইছি। আজকে আমার কিস খাওয়া আর হয়েছে।
ভাবি তাড়াতাড়ি উঠেন, আপনাদের টাকার জন্য খালামণি আমাকে পাঠিয়েছে। আচ্ছা তুমি যাও, আমি আবিরকে নিয়ে আসতেছি। এই আবির, উঠে পড়ো। দেখেছো বেলা অনেক হয়ে গেছে। কি না কি ভাবতেছে তারা। তুমি আগে ওঠো, তারপরে আমি উঠতেছি। আমি উঠে পড়লাম। তারা দুজন ওয়াশরুমে চলে আসি। এমন সময় আবির আমাকে জড়িয়ে ধরলো। তোমার জন্য আজকে সত্যি সত্যি বকা শুনবো সবার কাছ থেকে। আমি রাগ করে ওকে ছেড়ে দিলাম। দেখো অবস্থা, রাগ করা হয়ে গেছে। আপনার তো ফ্রেশ হয়ে গেছে, আপনি এখন এখান থেকে চলে যান। আমি ওর পাশাপাশি চলে গেলাম। কেন এমন করো আমার সাথে? আমাদের বিয়ে হয়েছে এই 3 দিনের ভেতরে তুমি এই 3 দিনই এমনভাবে রাগ করেছো, এমনকি বাসর রাতেও আমার সাথে তুমি রাগ করেছো। ওকে, আর কেউ আপনার সাথে রাগ করবে না। ভাব যত সব। এই এইভাবে এই ভাব কার ভালো লাগে বলো? আমি ভাব দেখাই তো আমার সাথে কথা বলো কেন? তুমি আমাকে এমনভাবে বলতে পারলা? এই দেখো কেমন লাগে। ওর ধরো, প্লিজ থামো। আমি আর তোমার সাথে কোনো দিন রেগে কথা বলবো না। প্লিজ, তুমি কান্না করতেছো, এটা যদি আব্বু জানে তাহলে আমাকে পিটাবে। আর যদি কোনো সময়ও আমার সাথে রেগে মেগে কথা বলো তাহলে আব্বুর সামনে বসে কান্না করব, মনে রেখো। ঠিক আছে, চলো এখন তো খাবার টেবিলে যাওয়া যাক। অবশেষে দুজনে খাবার খেতে চলে আসি। সবাইকে দিল। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আবিরের খালাতো বোন আবিরের দিকে এক দুষ্টিতে তাকিয়ে রয়েছে। এই মেয়ে আমার কেমন কেমন জানি লাগতেছে। দূর, আমি আবার কি সব ভাবতেছি। ও তো ওর ভাই, তাই তাকাতেই পারে। দুজন খাবার খেয়েই আবার রুমে চলে আসি। আজকে একটু বাড়ির কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কেউই কাজ করতে দিল না। সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। তাদের বাড়িতে আগে আসতাম, আমার আব্বু আর আমার বরের আব্বু দুজনে ভালো বন্ধু। এখন আসুন পরিচয় হয়ে নেই। আমার নাম হলো লিজা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছিলাম। আর এখন যে আমার পাশে শুয়ে আছে সে হলো আমার দুষ্টু বর। আমরা বিয়ে করছি এই 3 দিন হলো। আবিরের বাড়িতে আমি একবার এসেছিলাম, সে সময় পরিচয় হই। তারপরে নাম্বার আদান প্রদান করেছিলাম, তবে ফোনে বেশি কথা হতো না। মাঝে মাঝে তার কারণ হলো আবির লেখাপড়াতে ভালো, সারা দিনই বই নিয়ে থাকতো। আমার সাথে কথা বলার টাইম পেত না, তাই আমিও ইচ্ছে করে দিতাম না। হঠাৎ আব্বু একদিন বলল আবিরের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আমিও রাজি হয়ে যাই। আবিরের বাড়িতে সে সময় প্রথম এসেছি, তখনই ওকে ভালো লেগেছিল, তবে কারোর কাছে প্রকাশ করিনি। আর ওদিকে আবিরও রাজি হয়ে যায়। বাসর রাতে জানতে পারলাম আবিরও নাকি আমাকে পছন্দ করত। তারপরে আমাদের দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে রইল। দুইজনে শুয়ে আছি এর ভেতরে। আবারও আবির বলে উঠল, কি হলো, চুপ থাকবা নাকি অন্য কিছু করবা? কি করব? আমাকে একটু আদরও তো করতে পারো। এত আদর খেয়ে কি করবা সোনা? আমি ওকে আমার বুকে নিলাম। কিছুক্ষণ আবার নীরবতা। তারপরে লিজা বলল, আবির একটা কথা বলবো। কি কথা বলো? না থাক, বললে আবার তুমি কিছু মনে করতে পারো। আমি আবার কি মনে করব? ওই দেরি না করে বলে ফেলো তো। তোমার খালাতো বোন আমার কাছে কেমন কেমন যেন লাগে। তোমার দিকে তাকিয়েও কেমন কেমন করে, সেটা তুমি দেখেছো? কেমন করে? থাক, সেটা আর শুনতে হবে না। ওকে, না বলে থাক। আর শোনো, যে যেমন করুক না কেন সেটা দেখার কোনো প্রয়োজন নেই। আমার স্বামীর দিকে এমন ভাবে তাকিয়ে রইবে কেন? আচ্ছা, তোমার খালাতো বোন এখান থেকে কবে যাবে? আর মনে 2 দিন আছে, তারপরেই বাইরে চলে যাবে। এই 2 দিনের ভেতর তার সাথে তুমি আর কোনো কথা বলবা না। যথা আজ্ঞা মহারানী। এখন তুমি আমাকে পাপ্পি দাও, তখন তো দিতে পারোনি। আমি গিয়ে ওর ঠোঁটে একটা কিস করলাম। এমন সময় আবির আমাকে আরো জোরে চেপে ধরলো। অনেকক্ষণ পরে ছেড়ে দিল। শয়তান পোলা। বউ, আমার পেট ভরে গেছে, সাথে মনও ভরে গেছে। তাই? আচ্ছা, এখন আম্মুর কাছে যাই, দেখি তাদের কে কিভাবে সাহায্য করতে পারি। আম্মু তো বলেই দিয়েছে কোনো সাহায্য করতে হবে, তার চেয়ে ভালো হবে তুমি তোমার বরকেই সাহায্য করো। কিভাবে সাহায্য করব?
এই যে তোমার বরকে একটু ঘুম পড়েও তো দিতে পারো। সারা, তোমার ঘুম লাগবে না, আমরা এখন গল্প করব। আর কতদিন বাড়িতে আছি বলো? কিছুদিন পরে তো আবার আব্বুর কোম্পানির সব দায়িত্ব আমাকেই সামলাতে হবে। সেটা তখন দেখা যাবে, এখনো অনেক সময় আছে। দুজনে কথা বলতেছি আর দুজনের চোখের দিকে দুজন তাকিয়ে রয়েছি, কোনো চোখের পলক ফেলতেছি না। হঠাৎ কথা বলতেই দুজনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। দুপুরে উঠে সবার সাথে খাওয়া দাওয়া করে আবারও দুজনে দিলাম ঘুম। বিকেলে উঠে ছাদে চলে আসি। ছাদে এসে অন্যদিকে তাকিয়ে রয়েছি, এমন সময় কারো ডাক। তাকিয়ে দেখি আমার খালাতো বোন মিম চোখের পাশ চোখের পানিতে ভিজে আছে। কি হলো, তোর চোখে পানি কেন? তেমন কিছু না, এখন আমার এই চোখের পানি সারা জীবনের জন্য সঙ্গী হয়ে গেছে। কি হয়েছে বল আমাকে। থাক না, সেটা শুনতে হবে না। বলতে বলেছে কিন্তু। আবির, তুই সারা জীবনের জন্য আমার কাছ থেকে হারিয়ে গেলি। মিম, এগুলো তুই কি বলতে আছিস? আমি আমি তোকে অনেক ভালোবাসতাম, আর তুই একটু আমাকে বুঝলি না। দেখ মিম, তুই আমার বোন, তোকে আমার নিজের বোন বলেই এসেছি সবার কাছে, আর তুই এটা বলতেছিস? আচ্ছা কিছু না, যাইতেছি। আর শোন, কালই আমি চলে যাচ্ছি বিদেশে। মিম চোখের পানি ফেলতে ফেলতে চলে যেতে লাগলো, তাই আমি ওর হাত টেনে ধরলাম। তারপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসলাম। কই গেল আমার বরটা? কোন রুমে আছে কে জানে, আমি সব রুমে খুঁজতেছি। হঠাৎ কি মনে করে যেন ছাদে উঠলাম, এসে দেখি আবির ওর খালাতো বোনের হাত ধরে আছে। সেটা দেখে আমার চোখে পানি পড়ে গেল। আমি ওদের কাছে চলে গেলাম। বাহ বাহ, ভালোই তো পারো। দেখো ভাবি, তুমি যেটা ভাবছো সেটা কিছুই না। আমার আর কি দেখার বাকি আছে? ভাবি, তেমন কিছু না, বিশ্বাস করো। আমাকে আর কিছু বলতে হবে না আবির, তুমি আমার সাথে এমন করলে কেন? লিজা, এগুলো কিছু দাঁড়াও, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিতেছি। আমি আর কিছুই বুঝতে চাই না, আমাকে আর কিছু বোঝানোর দরকার নেই। আমি আজকে আপনার জীবন থেকে চলে যাইতেছি। লিজা চলে যেতেছে, এমনি আমি ওর হাত টেনে ধরলাম। হাত ছাড়েন। আমি জোরে ধাক্কা দিলাম, তারপরে আমার রুমে চলে আসি। এসে সব জামা কাপড় গুছাতে লাগলাম। আবির, ওকে আটকা, আমিও আসতেছি। আমার হাত না ধরলে হয়তো আজ এটা হতো না। আমি আমার রুমে চলে এসে দেখি লিজা কান্না করতে করতে সবকিছু গোছাইতেছে। এই, যাচ্ছ কোথায়? সেটা আপনার কাছে বলতে চাই না। লিজা, আমার কথাটা শোনো। আমি সব কিছু নিয়ে রুম থেকে বাইরে যেতে যাব এমন সময় আবির জোর করে আমার হাত ধরলো। আমাকে বলে যাও যাইতেছো কই। সেটা বলতে আমি বাধ্য নই। আমি ওর হাত বারবার ছাড়তেছি, আর ও বারবার আমার হাত জোরে শক্ত করে ধরতেছে। এক পর্যায়ে আবির আমার গালে কষে একটা চড় মারলো। চড়টা খেয়ে আমার হাত থেকে ব্যাগটা পড়ে গেল। তোকে বলছি না আমার কথা শুনতে। আমি ওকে টেনে খাটে নিয়ে আসি। এর ভিতরে মিম আসলো। মিম এসেই ওকে সব কিছু খুলে বলল। ভাবি, একজন একজনকে পছন্দ করতেই পারে। আর শোনেন, আমি কালকেই চলে যাইতেছি। আপনাদের সংসার এটা হবে এটা বুঝলে আমি কোনো দিন এখানে থাকতাম না। এটা বলে মিম চলে গেল। এর ভিতরেই মাগরিবের আজান দিল। দুজনে চুপচাপ বসে আছি। আমি গিয়ে দরজাটা লক করে আসলাম। লিজার চোখ দিয়ে এখনো পানি ঝরতেই আছে। আমি ওর কাছে চলে আসি। এসে দেখি সুন্দর গালটা পুরো লাল হয়ে গিয়েছে। লিজা, আই এম সরি, এত জোরে চড় মারতে চাইনি। এটি বলার পরে লিজা আমাকে জড়িয়ে ধরল। আমি তোমাকে ভুল বুঝে অনেক কিছু মনে করেছিলাম আবির, আমিও অনেক সরি। প্লিজ তুমিও কিছু মনে করো না। আমার তখন অনেক রাগ উঠেছিল, তাই আমার রাগকে না সামলাতে পেরে এটা করেছি। ও কান্না করেই চলেছে, আর আমি ওর চোখের পানি মুছিয়ে দিচ্ছি। হয়েছে, এবার একটু চোখের পানি থামাও, আর চোখের পানি থামিয়ে ব্যাগ নিয়ে তোমার আব্বুর বাড়িতে চলে যাও।
আমার বরকে রেখে আমি আর কোথাও যাইতেছি না। এই তো বললা যে আমি চলে যাব। কোথাও যাব না, তোমার আর আমি কোনোদিনও ভুলে যাব না, ভুল বুঝবো না। আমি ওর লাল হয়ে যাওয়া গালে একটা চুমু দিলাম। হয়েছে, এত জোরে আমাকে মেরেছো, মনে থাকবে সারা জীবন। আর কোনো দিনও মারব না, এটা বলে দুজনে শুয়ে পড়লাম। এরপরে শুরু হবে স্বামী স্ত্রীর ভালোবাসা, এর ভিতরে কারো না থাকাই ভালো। সো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই চোখের বালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সূর্যটা ডুবে আসছে। আমরা দুইটি ফ্রেন্ড বসে আছি সাদা ব্রিজের কাছে। যে উদ্দেশ্যে এখানে আসা সেটা হলো নার্স। এখানে এসেছি মেয়েদের বোকা বানানোর জন্য, তবে আজ আর কোনো মেয়েকে দেখতেই পাইতেছি না। আবির চল, বাড়িতে যাব। আর মনে হয় কোনো মেয়ের সাথে দুষ্টামি করতে পারবো না। মেয়েরা মনে হয় ভয় পেয়েছে। সেটাই তো দেখতে আছি, বাট এখানে আসাটাই মনে হয় আজ বেদ গেছে। এখানে কোনো মেয়েকে পাইনি, তাতে কি হয়েছে? কালকে কলেজে গিয়ে না হয় মেয়েদের বোকা বানাবো। চল ভিতরের দিকে। দূর থেকে দেখতে পাচ্ছি একটা মেয়ে আসতেছে। দোস্ত, ওই একটা নতুন মেয়ে আসতেছে। কোন এলাকার এই মেয়েটা? আগে শুনতো দেখি। যে এলাকার থাকুক না কেন, নতুন যেহেতু বোকা বানানোর জন্য রেডি হয়ে যা। মেয়েটাকে দেখতে মনে হয় সরল সোজা, ভালোই বোকা হবে। কিছুক্ষণ পরে মেয়েটি আমাদের কাছ থেকে যাওয়া শুরু করলে তাই আমরা বলা শুরু করে দিলাম, এই যে আপু, আপনার টাকার ব্যাগ পড়েছে। কই টাকার ব্যাগ পড়েছে? আমি পিছনের দিকে তাকিয়ে দেখি কোথায় টাকার ব্যাগ পড়েছে। ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান। এখন বাড়িতে চলে যান। ভালোই তো বোকা হইছেন। আপনাকে যেটা ভাবছি আপনি তো তার চাইতেও বোকা বেশি। আমার সাথে চিটারি? আমি ছেলেটার দিকে তাকিয়ে দেখি, আবির তুমি আমার সাথেও চিটারি করছো? আমি ওর কাছে চলে আসি। মারবে নাকি? এই সন্ধ্যাটার সময় আমাকে এইভাবে বোকা বানাইছেন কেন? আপনি আমাদের কথা শুনেছেন কেন? বোকা মেয়ে, ফাজলামও বুঝে না। বুঝি না, দেখতেছি। আমি ওর শার্টের কলার টেনে আমার খুব কাছাকাছি নিয়ে আসি। এই মেয়ে, ওর সাথে এমন করতেছো কেন? চুপ দালাল! এই ছাড়ুন, না হয় চিৎকার দেবো কিন্তু। মেয়েদের যখন এইভাবে বোকা বানাইলা সে সময় তো ভালোই মজা নাও। আরও বানাবো, তাতে আপনার কি? আমি ওর মাথা টেনে আমার কাছে নিয়ে আসি, তারপর ওর ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ি। আবির ছোটাতে যাইতেছে, বাট পারতেছে না। আমিও কম যাই কিসে, অনেকক্ষণ পরে ছেড়ে দিলাম। আজ আর ছাড়তাম না যদি আজ আর না দিত। কিস খেয়ে আবিরের মাথা ঘুরে নিচে পড়ে যায়। সেটা দেখে আমার খুব হাসি পাইতেছে। কতক্ষণ হাসলাম, তারপরে ওর বন্ধু বলল, ওকে কিস করে কি মেরে ফেলছো নাকি? মনে হয় অজ্ঞান হয়ে গেছে। এখন তুমি গিয়ে তাড়াতাড়ি পানি নিয়ে আসো, ওর জ্ঞান ফেরাতে হবে। আমি পারবো না। তুই যাবি কিনা? না হয় তোর অবস্থাটা কিন্তু 12টা বাজিয়ে ছাড়বো। মেয়েদের সাথে র্যাগিং! কিছুক্ষণ পরে ছেলেটা গিয়ে পানি নিয়ে আসলো। এই নিন পানি। আমি ওর মুখে পানি ছিটালাম। কিছুক্ষণ পরে ও চোখ খুললো। দোস্ত, আমাকে ধর, আমি কোথায় আছি? তুমি মাটিতে শুয়ে আছো? এই মেয়েকে আবারও আমার চোখের সামনে দেখে রাকিবকে জড়িয়ে ধরলাম আর বললাম, দোস্ত দোস্ত, আমাকে বাঁচা, না হয় এই মেয়ে আমাকে মেরেই ফেলবে। না, আর মারবো না। তোমার যে অবস্থা হয়েছে তোমাকে দেখে আমার খুব মায়া লাগলো। আপনি এখান থেকে যান যান, আপনাকে দেখে আমার খুব ভয় করতেছে। খুব মায়া হলো। আর কোনো মেয়ের সাথে এমন করবে? আমি আর কোনো দিনও মেয়েদের সাথে এমন করব না। আর আপনি আমাকে এভাবে কিস করলেন কেন? আমি আপনাকে নিয়ে থানায় মামলা করব। তাই করো না, আমিও একটু দেখি তুমি কি মামলা করতে পারো। তোমার তো অনেক সাহস। এখন দেখতেছি ভিতর মতো আচার আচরণ করতে আসো কেন? আমার কাছে আসো। আর একটা ইয়ে দি। এটা বলার পরে ওরা দুজনেই দৌড়ে পালালো। আমি একটা হাসি দিয়ে রওনা দিলাম আমার গন্তব্যে।
কুত্তা আর মেয়েদের সাথে এমন করবি? তোদের জন্যই একটা মেয়েও শান্তিতে থাকতে পারে না। আপনারা ভাবছেন কি আমি ওকে চিনি না? তাহলে যা ভাবছেন একদম ভুল ভাবছেন। তার আগে আসুন পরিচয় হয়ে নেই। আমি ফারজানা, অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর আবিরও আমার সাথেই পড়ে। একই এলাকায় আমরা নতুন এসেছি। 15 দিন হলো এই এলাকায় এসেছি আমরা, কিন্তু আবিরদের 2য় নাম্বার বাড়িতে উঠেছি। আপনারা ভাবতেছেন হয়তো আবির আসলে কে? ও হলো আমার হবু বর, যার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। ওর আব্বুর সাথে আমার আব্বুর সম্পর্ক নিবিড়। দুজনেরই ভালো একজন বন্ধু। আমরা এই এলাকায় আসার কারণ হলো আব্বু এখানে বদলি হয়ে এসেছে। তারপরে আমরা একটা বাসা ঠিক করতে চাইছিলাম, কিন্তু আবিরের আব্বুর জন্য পারিনি। তাদের 2য় বাড়িতে আমাদের থাকার জন্য বলল। আমরা উঠে পড়ি। আর আবিরকে আমি অনেক আগে থেকেই চিনি। ওর ছবি দেখেছিলাম আর ওর বাড়িতেই ওর ছবি আছে, তাই চিনতে কোনো কষ্ট হয়নি। ও কিন্তু আমাকে এখনো চেনে না। আমরা কিন্তু একই কলেজে পড়ি, তবে আমি বোরকা পরে কলেজে যাই, তাই হয়তো চিনতে পারেনি। এই কলেজের ভেতর এমন কোনো মেয়ে নাই যাকে ওরা বকা দেয়নি। সবগুলো দুষ্টু আর ফাজিল, তবে আমাকে কোনো সময় পারেনি। আজকে তো বোকা বানাতে চাইতেছিল, কিন্তু ওর যে অবস্থা হয়েছিল ভাবলে অনেক হাসি পাইতেছে। আমি বাড়িতে চলে আসি, এসে শুয়ে পড়লাম। দোস্ত, অনেক দৌড় লাগাইছো, এখন একটু থাম। মেয়েটা মনে হয় আর আসবে না। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এমন মেয়ে কোনোদিনও দেখিনি। এ রাকিব, এই গন্ডি মেয়েটা কোন এলাকায় এসেছে রে? কোনো সময় দেখিনি তো। আমি জানি না। মেয়েটা আমাকে কি জোরে চেপে ধরেছে, মনে হয় দমটা আটকিয়ে যাবার পালা। আমি বাড়িতে যাই। যা তাহলে। আমিও বাড়িতে চলে আসি। রাতের বেলা আমার কিছুতেই ঘুম আসছে না, শুধু মেয়েটার কেস আমার চোখের সামনে ভেসে উঠছে। আজ কানে ধরেছি, আর কোনো দিনও মেয়েদের বোকা বানাবো না। আজ অনেক শিক্ষা হয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার সাথেই আম্মু বলল, আবির, তোর রাবে আন্টির বাসায় যা এগুলো নিয়ে। রাবেবাটা আবার কে? কেন, তুই জানিস না আমাদের 2য় বাড়িতে ওরা থাকছে? আর রাবেয়াটা হলো তোর আব্বুর বন্ধুর ওয়াইফ। আমি পারবো না, তুমি যাও এগুলো নিয়ে। যেতে বলেছি কিন্তু, যা না বাবা। আমি জিনিসপত্র নিয়ে তাদের বাসার দিকে রওনা দিলাম। সকাল সকাল একটা কাজে পাঠিয়ে দিল। ধুরো। কিছুক্ষণ পরে আমি আমাদের বাড়িতে এসে পড়ি। কলিং বেল দেওয়ার পর যা ঘটল তা আমি ভাবতেও পারিনি। তুমি আসলে কোন সময়? তো তো আপনি এখানে কি করে? আমার গলা মনে হয় এই মেয়েকে দেখে শুকিয়ে যাচ্ছে। আম্মু কই গেলা? তোমার জামাই এসেছে, দেখে যাও। এই মেয়ে? জামাইটা আবার কে? আর আপনি আমাদের বাড়িতে কি করেন? আমি হলাম ফারজানা, আর তুমি তো আবির, তাই তো? আগে বলেন তো আপনি কে, আর বাড়ি কোথায় আপনার? আমি তোকে সব কিছু বলতে লাগলাম। আপনার মতো গুন্ডি আমার আব্বুর বন্ধুর মেয়ে? হুম, হতে পারে না। আমি ওকে টেনে আবারও আগের দিনের মতো আমার কাছে নিয়ে আসলাম। দেখেন আপনার মতলব কি? কালকে এসব করে আমাকে কিন্তু অজ্ঞান করে দিয়েছেন। এর ভিতরে রাবেব আন্টি আসলো, তাই মেয়েটা আমাকে ছেড়ে দিল। তাই তাকে আমি সালাম দিলাম, তারপরে পরিচয় দিয়ে দিলাম। পরিচয় দেওয়ার সময় সে বলল আমাকে নাকি অনেক আগে থেকেই চেনে, কিন্তু কিভাবে সেটা আমি বুঝতেছি না। আমি তার মেয়ের নামে অনেক কিছু বললাম। সে আমাকে মারতে চেয়েছে। আমাকে আন্টি খাটে বসতে দিল। এর ভিতর গুন্ডি মেয়েটাও আসলো। আমি তোমাকে মারছি না, যখন হয়েছে এখন তোমাকে মার দিয়ে শরীর থেকে রক্ত বের করে দিব। আপনি আমার পিছনে এভাবে উঠে পড়ে লেগেছেন কেন? এত সব আমি কিছু শুনতে চাই না। আমি এখন তোমাকে কামড় দিব, না হয় একটা দিব। এসব আপনি কি বলেন? শুনেন, আমার কিন্তু কেমন কেমন লাগতেছে। কেমন কেমন লাগে গো? আমি মনে মনে ভাবতেছি, এই মেয়ের সাথে এখন পর্যন্ত পরিচয়টাও ঠিকমতো হলো না, তাতেই এই মেয়েটা কেমন কেমন করা শুরু করে দিয়েছে। আমি বললাম, আপনার পরিচয়টা দিন তো। আমি হলাম তোমার বউ। এখন পর্যন্ত আমার পরিচয়টাই জানো না,
কেমন হাজবেন্ড আমার। দেখেন, আপনি কিন্তু বেশি বুঝতে আছেন। তাহলে একটু কম বুঝিয়ে দাও না। আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। ওখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম। এমন সময় ও আমাকে টেনে ধরলো। তোমার জন্য আম্মু নাস্তা বানাতে গিয়েছে, না খেয়েই চলে যাইতেছো কেন? আমি বসে পড়লাম। এর ভিতরে আন্টি খাবার দিতে আসলো, তাই আমি খাওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ খাওয়ার পরে মেয়েটা এসে আমার মুখে কিছু খাবার লাগিয়ে দিল। এটা কি হলো? দেখলাম সুন্দর গালে একটু খাবার লাগিয়ে দিলে কেমন দেখায়। আমিও কম না, সেমাই ওর মাথায় ঢেলে দিলাম। তারপরে দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আমি তোকে ছাড়বো? এই বান্দর ভিতর মতো দৌড় দিস না, পারলে দাঁড়া। আমি বাড়িতে এসে পড়ি। আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে যাবে। কিছুদিনের ভিতরে এই মেয়েকে কেন আমাদের থাকতে দিল? দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। এতদিন বাড়িতেই থেকেছি, কোনোখানে যাইনি। আর কলেজেও যাইনি। বাড়িতে বসে শুধু গেম খেলেছি। আজকে বাবার মামাতো বোনের বিয়ে, তাই আমাদের বাড়ির সবাই চলে আসি তাদের বাড়িতে। আমাদের বাসা থেকে মামা বাড়ি মাত্র 5 মিনিটের পথ। আমি গিয়ে একটা চেয়ারে বসে পড়ি। কিছুক্ষণ পরে চোখ পড়ল সামনের দিকে। দেখতে পেলাম আব্বুর বন্ধুর মেয়ে চেয়ারে বসে আছে। মেয়েটা অনেক সুন্দরভাবে সেজেছে। আমি তো চোখ সরাতেই পারছিলাম না। এই মেয়ে আবার এইখানে কি করে? আমি তার কাছে চলে আসি। এভাবে বিনা ইনভাইটে বিয়ে খাইতে আসা ঠিক না। বিনা ইনভাইটে আসছিস? চলো চলো তোমার আম্মুর কাছে, তারপর দেখতেছি। না না, থাক থাক, খাইয়ে যাইয়েন। আসছেন যখন এত কষ্ট করে। আমি ওকে টেনে ছাদে নিয়ে আসি। আমি আবার কি করলাম? হ্যাঁ, তুমি আমাকে অপমান করছো আর সেদিন মাথায় সেমাই ঢেলে দিছো। আজকে হবে আমার খেলা। ছাড়েন না। বিয়ে বাড়িতে আমার সাথে কি করতে আছেন? এটা কেউ দেখলে ভালো বলবে না। তোমার জন্য আমার চুলগুলো নষ্ট হয়ে গেছে। আমি কি করা যায় যা দূরও, মাথায় আসতেছে না। কিছু করা লাগবে না, বাড়িতে চলে যান। এত তাড়াতাড়ি না। এখন বলো তো, এতদিন কলেজে আসোনি কেন? আমি কলেজে যাইনি, সেটা আপনি জানলেন কিভাবে? তোমার সম্পর্কে আরো কিছু জানি। আর শোনো, আমি তোমাদের কলেজেই পড়ি, বুঝেছো? কেমন? আর আপনি আমার চোখেই পড়লেন না। চোখে পড়লে কি বোকা বানাতে পারতা? কি যে বলেন! আপনাকে কি আমি বোকা বানাতে পারি? আপনি তো অনেক চালাক। বলেন তো, কেমন আমার চোখ এড়িয়ে গেলেন? তারপরে ওকে সব কিছু বুঝিয়ে দিলাম। আর শোনো, মেয়েদের পেছনে লেখা বন্ধ করে দেবে। বন্ধ করব না। আমি আন্টির কাছে এখনই বিচার দিয়ে আসতেছি। এই যাইয়েন না, বন্ধ করে দিয়েছি। আমি তো এসব করা ছেড়ে দিয়েছি। আপনার থেকেই আমি শিক্ষা হয়েছে। তাই? আর শোনো, কলেজে গেলে তুমি শুধু আমার সাথে কথা বলবা, ওকে? কেন? বলেছি তাই। ওকে। আমি আর ফারজানা দুজনে কথা বলা শুরু করে দিলাম। মেয়েটা গুন্ডি হলে কি হবে, অনেক ভালো। আর এতদিনে তার সাথে আমার ভালোই একটা বন্ধুত্ব হয়ে যায়। আমরা বিয়ে খেয়ে বাড়িতে চলে আসি। এভাবে আমার দিনগুলো ভালোই চলছিল। এখন আমি আর ফারজানা অনেক ফ্রিভাবেই কলেজের ভিতর চলাফেরা করি। আমাদের বন্ধুত্ব তা তো সেই লেভেলের। একদিন বসে আছি কলেজের ভিতর, ফুল গাছের আড়ালে। এর ভিতরে সাকিব আসলো। এই তোর কি হয়েছে? আগের মতো কারোর সাথে কথা বলোস না, শুধু ফারজানার সাথেই কথা বলো। আর ওর সাথে এত কি তোর? প্রেমে পড়ে গেলি নাকি? আরে না, ঠিক করেছি। আর কোনো মেয়ের সাথে এমনভাবে মজা করব না। এটা করা ঠিক না। পারলে তোরাও ভালো হয়ে যা। আমরা তো আগের থেকে ভালো হয়ে গেছি। যেখানে তুই নেই সেখানে আমি থেকে কি করব? ভালো। এর ভিতর ফারজানা এসে আমার হাত টেনে ওঠালো। চলো না, কোথাও থেকে একটু ঘুরে আসি। কোথায় যাবা? তোমার মনের ভেতরে। সেটা আবার কেমনে যায়? আমাকে একটু শিখিয়ে দিবা? ওই পাশে চলো,
শিখিয়ে দিতে আসি। আমি ওর সাথে চলে আসি আড়ালে। এখন বলো কেমন করে মনের ভিতরে যাব। এটা বলার পরে ফারজানা এসে আমাকে জড়িয়ে ধরলো। এই, তোমার মনের ভেতরে আমি এখন ঢুকে গেছি। ফারজানা ছাড়ো। ছাড়বো না আবির, লাভ ইউ। আমি তোমার প্রেমে আগেই পড়ে গেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন বলো না, তুমিও কি আমাকে ভালোবাসো? আমি উত্তরটা দিতেছি, তার আগে ছাড়ো। আমি এইভাবে জড়িয়ে ধরেই শুনতে চাই, তাড়াতাড়ি বলো। আমিও তোমাকে ভালোবাসি। এটা বলে ওকে আমি জড়িয়ে ধরলাম। আবির, তোমার সাথে আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে। সত্যি? তাহলে আমার বিয়ে নিয়ে মনে হয় চিন্তা করা লাগবে না, এখন শুধু চুটিয়ে প্রেম হবে। অবশেষে শুরু হলো আমাদের নতুন পথ চলা। দোয়া করবেন সারা জীবন যেন এমন ভালোবাসাই থাকে। বলেই আবির আমার দু গালে হাত রাখে, ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে চার ঠোঁট এক করে। এরপর সবটাই ইতিহাস। বিয়ের দিন চলে আসবেন, আর যারা গল্প শুনে চলে যান তাদের কখনো বিয়ে হবে না। একটা লাইক আর কমেন্ট করে গেলে কি এমন হয়? এত মানুষ গল্প শোনেন, তাহলে সাবস্ক্রাইব কেন করেন না? সবাই চোখের বালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর গল্পটাকে গল্পের মতোই শুনবেন। বাস্তবে এর সাথে কোনো রকমের মিল নেই, পুরোটাই কাল্পনিক। আজকের মতো টাটা, বাই বাই।